আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার এই চ্যানেলে আমি কম্পিটিটিভ ইংলিশের সমস্ত প্রকার গাইডেন্স প্রদান করব। আগের ভিডিওতে আমরা পার্টস অফ স্পিচ ও নাউন নিয়ে আলোচনা করেছিলাম। নাউনের ক্ষেত্রে প্রপার নাউন ও কমন নাউন নিয়ে আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। আজ আমরা নাউনের পরবর্তী ভাগগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেখা যাক নাউনের পরবর্তী ভাগগুলো কি কি। আমরা আসি নাউনের পরবর্তী ভাগ কালেকটিভ নাউনে। কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কাকে বলে? কালেকটিভ নাউন is the name of a group or collection of person or things taken as a whole। মানে কালেকটিভ নাউন বলতে একই জাতীয় প্রাণী বা বস্তুকে একত্র করে বোঝায়। তাহলে চলো দেখা যাক ডেফিনিশন। Collective noun is the name of a group or collection of person or things taken as a whole। মানে কি? একই জাতীয় বস্তু বা প্রাণীর সকলকে একত্র করে বোঝাবে। তাহলে বোঝা গেছে কালেকটিভ নাউন ইজ দ্য নেম অফ এ গ্রুপ অর কালেকশন অফ পার্সন অর থিংস টেকেন অ্যাজ এ হোল। মানে একই জাতীয় সমস্ত বস্তু বা প্রাণীকে একত্র করে বোঝালে তাকে আমরা বলবো কালেকটিভ নাউন। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক যে কালেকটিভ নাউনের কিছু এক্সাম্পল। তো কালেকটিভ নাউনের এক্সাম্পল গুলোকে আমি তিনটে ক্যাটাগরিতে ভাগ করে নেব। চলো দেখা যাক সেই ক্যাটাগরি গুলো কি কি। পিপল, অ্যানিমাল and things। কালেকটিভ নাউনকে আমি তিনটে ভাগে ভাগ করে নিলাম, পিপল, অ্যানিমাল অ্যান্ড থিংস। এবার পিপল আমি কি উদাহরণ লিখতে পারি? আমি লিখতে পারি এ ক্রাউড অফ পিপল, বা আমি লিখলাম এ গ্যাং অফ থিভস, অথবা আমি লিখলাম এ ক্লাস অফ পিপলস। আবার অ্যানিমেলের ক্ষেত্রে আমি লিখতে পারি এ ফ্লক অফ শিপ, a herd of cattle, অথবা লিখলাম a soul of fish। আর থিংসে কি লিখবো? থিংসে লিখলাম a bottle of milk, a can of soda, অথবা আর কি লিখতে পারি a glass of water,
a glass of water. তাহলে কালেকটিভ নাউনের এই সকল উদাহরণগুলো আমরা দেখতে পাই যে ক্রাউড অফ পিপল মানে কি একদল লোক, এই যে একদল লোক, এই এক দল বোঝাতে এই ক্রাউড অফ কতটা ব্যবহার হয়, সেগুলো সাধারণত পিপলের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এছাড়া থিভস, চোরকে বোঝাতে আমরা এই গ্যাং অফ থিভস এই কথাটা আমরা ইউজ করি, অথবা পিপলস বা স্টুডেন্টদের বোঝাতে এই ক্লাস অফ পিপলস এই কথাগুলো আমরা ইউজ করে থাকি। অ্যানিমেলের ক্ষেত্রে এ ফ্লক অফ সি, একদল ভেড়া বা একটা ভেড়ার দলকে বোঝাতে এ ফ্লক অফ কথাটা আমরা ইউজ করি। এ ক্যাটেল, এ হার্ড অফ ক্যাটেল মানে কি একদল পশু, তাদের এই দলটাকে বোঝাতে এ হার্ড অফ কথাটা ব্যবহৃত করি। অথবা এ সোল অফ ফিশ, এক ঝাঁক মাছ, এটাকে বোঝাতে আমরা এ সোল অফ কথাটা ইউজ করি। এছাড়াও এক বোতল দুধের ক্ষেত্রে এ বটল অফ মিল্ক, এ ক্যান অফ সোডা, সোডার ক্ষেত্রে কি বলা হয় এ ক্যান অফ সোডা, আর ওয়াটার ক্ষেত্রে এই গ্লাস অফ ওয়াটার। এই কালেকটিভ নাউনগুলো আমরা ইউজ করে থাকি। তো চলো এবার দেখে নেওয়া যাক যে হাউ টু আইডেন্টিফাই কালেকটিভ নাউন। হাউ টু আইডেন্টিফাই কালেকটিভ নাউন। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম প্রপার নাউন ও কমন নাউনকে আইডেন্টিফাই করার জন্য বেশ কিছু রুলস ছিল, সেরকম এখানেও কালেকটিভ নাউনকে আইডেন্টিফাই করার জন্য বেশ কিছু রুলস আছে। তাহলে চলো দেখে নেওয়া যাক যে সেই রুলস গুলো কি কি। তো নাম্বার 1 হলো when referring to the group as a whole use a singular verb. When referring to the group as a whole use singular verb. মানে কি when referring to the group as a whole, যখন কোন একটি নির্দিষ্ট গ্রুপের সকলকে বোঝাবে, যখন কোন একটি নির্দিষ্ট গ্রুপের সকলকে বোঝাবে তখন সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। তাহলে কি দেখলাম যে যখন কোনো একটি নির্দিষ্ট গ্রুপের সকলকে বোঝাবে তখন সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। তো একটা উদাহরণ দিয়ে আমরা বুঝে নিই যে ব্যাপারটা কিরকম। দেখো আমি যদি বলি দ্য টিম ইজ প্লেইং, দ্য টিম ইজ প্লেইং, তাহলে এখানে টিম কালেকটিভ নাউন। এবার এই টিম কথাটা দ্বারা কি বোঝা যাচ্ছে যে একটা টিমের বা একটা দলের সকল সদস্যকে বোঝাচ্ছে। একটা খেলার টিমে অনেকজন খেলোয়াড় থাকতে পারে, সে 8 জন হতে পারে বা 10 জন হতে পারে। তো এই টিম কথাটার দ্বারা সেই 8 জন বা 10 জন সকলকে বোঝাচ্ছে। সেই জন্য এখানে ভার্ব যেটা ইউজ হয়েছে সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব বা একবচনের ভার্ব, সিঙ্গুলার ভার্ব ইউজ হয়েছে। আর সেই সিঙ্গুলার ভার্বটা হলো ইজ। তো আমরা জানি যে আমাদের সিঙ্গুলারের ভার্ব আছে প্রেজেন্ট টেন্সে, যেমন অ্যাম, ইজ, পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ। তো তাই এখানে যেহেতু টিমের সকল সদস্যকে বুঝিয়েছে তাই সিঙ্গুলার ভার্ব ইজ ইউজ হয়েছে। চলো এবার আমরা আসি নেক্সট রুলে। নাম্বার 2, when referring to the individual member acting as individual. When referring individual member acting as individual
প্লুরাল ভার্ব ইজ ইউজড। তাহলে যখন হোয়েন রেফারিং ইন্ডিভিজুয়াল মেম্বার, যখন আলাদা আলাদা করে কোনো সদস্যকে বোঝাবে অ্যাক্টিং অ্যাজ ইন্ডিভিজুয়াল এবং তাদের আলাদা আলাদা কাজকর্ম বোঝাবে, সেই ক্ষেত্রে প্লুরাল ভার্ব ইউজড হবে। তাহলে যখন আলাদা আলাদা সদস্য বোঝাবে এবং তাদের আলাদা আলাদা কাজকর্ম বোঝাবে, তখন প্লুরাল ভার্ব ব্যবহার হবে। বোঝা গেছে? যখন আলাদা আলাদা সদস্য বোঝাবে এবং তাদের আলাদা আলাদা কাজকর্ম বোঝাবে, তখন প্লুরাল ভার্ব ইউজ হবে। তাহলে চলো একটা উদাহরণ দিয়ে আমরা দেখে নিই। আমি যদি বলি দ্য টিম আর আর্গুইং অ্যাবাউট দ্য স্ট্র্যাটেজি, দ্য টিম আর আর্গুইং অ্যাবাউট দ্য স্ট্র্যাটেজি। কথাটার অর্থ কি? যে দ্য টিম আর আর্গুইং অ্যাবাউট দ্য স্ট্র্যাটেজি, মানে এই স্ট্র্যাটেজিটা নিয়ে টিমের মধ্যে যে সমস্ত লোকেরা আছে তারা তর্ক বিতর্ক করছে। তাহলে এখানে টিম কালেকটিভ নাউন, কিন্তু তার সাথে কি ইউজ হয়েছে? আর ইউজ হয়েছে। আর কি না প্লুরাল ভার্ব, আর সিঙ্গুলার ভার্ব নয়, আর প্লুরাল ভার্ব। কিন্তু এখানে প্লুরাল ভার্ব ইউজ হলো। কেন হলো না, আমার রুলসে বলা আছে যে হোয়েন রেফারিং ইন্ডিভিজুয়াল মেম্বার অ্যাক্টিং অ্যাজ ইন্ডিভিজুয়াল, মানে আলাদা আলাদা সদস্য আলাদা আলাদা কাজ করবে। এখানেও তাই বোঝা যাচ্ছে যে টিমের মধ্যে বিভিন্ন জন রয়েছে, তাদের 8 জন হোক 10 জন হোক যাই হোক রয়েছে, তাদের বিভিন্ন মতামত, তারা আর্গিউ করছে। তাহলে যখন তারা তর্ক করছে তখন বিভিন্ন লোকের বিভিন্ন মত হবে, তাই জন্য এটা প্লুরাল সেন্সে ব্যবহৃত হয়েছে, আর সেই জন্য এখানে প্লুরাল ভার্ব ইউজ হয়েছে। তাহলে এবার আসি নেক্সট রুলে। আচ্ছা, পরের রুল কি না কালেকটিভ নাউন টেক সিঙ্গুলার প্রোনাউন। নাম্বার 3, কালেকটিভ নাউন টেক সিঙ্গুলার প্রোনাউন। ঠিক আছে, কালেকটিভ নাউন টেক সিঙ্গুলার প্রোনাউন মানে কালেকটিভ নাউনের সঙ্গে সিঙ্গুলার প্রোনাউন ইউজ হবে। সেটা কখন হবে? হোয়েন রেফারিং টু দ্য গ্রুপ অ্যাজ আ হোল। অ্যাজ এ হোল। তাহলে কালেকটিভ নাউনের সঙ্গে সিঙ্গুলার প্রোনাউন ইউজড হবে যখন একটা নির্দিষ্ট গ্রুপের সকলকে বোঝাবে। আর সেই সিঙ্গুলার প্রোনাউনগুলো কি হতে পারে? ইট বা ইটস। তাহলে একটি নির্দিষ্ট গ্রুপের সকলকে বোঝালে সিঙ্গুলার প্রোনাউন বা একবচন প্রোনাউন ব্যবহার হবে। ধরো আমি বললাম দ্য কমিটি রিচড ইটস ডিসিশন। দ্য কমিটি reached its decision। মানে কি? কমিটি রিচ ইটস ডিসিশন। এখানে কমিটি হচ্ছে কালেকটিভ নাউন। এবার কমিটি বলতে এখানে দ্য কমিটি রিচ ইটস ডিসিশন মানে কমিটির সদস্যরা একটা ডিসিশনে পৌঁছেছে। এখানে কমিটির সদস্যরা অনেকগুলো সদস্য,
কিন্তু এখানে সকলকে একত্রে বোঝাচ্ছে, একসঙ্গে বোঝাচ্ছে, সেই জন্য সিঙ্গুলার প্রোনাউন ইটস ইউজ হয়েছে। বোঝা গেছে? চলো এরপর আমরা আসি নেক্সট রুল নাম্বার 4, কালেকটিভ নাউন টেক প্লুরাল প্রোনাউন। কালেকটিভ নাউন টেক প্লুরাল প্রোনাউন। কালেকটিভ নাউনের সঙ্গে প্লুরাল প্রোনাউন ইউজড হবে। সেই প্লুরাল প্রোনাউনগুলো কি? দে, দেয়ার, দেমসেলভস। ঠিক আছে? কিন্তু এই যে কালেকটিভ নাউনের সাথে প্লুরাল প্রোনাউন ইউজড হবে সেটা কখন হবে? হোয়েন রেফারিং ইন্ডিভিজুয়াল মেম্বার। হোয়েন রেফারিং ইন্ডিভিজুয়াল মেম্বার। তাহলে কালেকটিভ নাউনের সঙ্গে প্লুরাল প্রোনাউন ইউজড হবে যখন আলাদা আলাদা করে তার মেম্বারদের বোঝাবে বা সদস্যদের বোঝাবে। তাহলে যখন আলাদা আলাদা করে বোঝাবে তখন প্লুরাল প্রোনাউন ব্যবহার হবে। ধরো আমি তোমাকে বললাম দ্য টিম ডিসএগ্রিড অ্যামং দেমসেলভস অ্যাবাউট দ্য নিউ স্ট্র্যাটেজি। দ্য টিম disagreed among themselves about the new strategy। মানে কি? দ্য টিম ডিসএগ্রিড অ্যামং দেমসেলভস মানে টিমের নিজেদের মধ্যেই বা সদস্যদের নিজেদের মধ্যেই মতবিরোধ আছে অ্যাবাউট দ্য নিউ স্ট্র্যাটেজি, এই নিউ স্ট্র্যাটেজিটা নিয়ে। তাহলে এখানে টিম কালেকটিভ নাউন, কিন্তু আমি প্রোনাউন ইউজ করেছি দেমসেলভস বা প্লুরাল প্রোনাউন। কেননা এখানে টিমের সদস্যদের আলাদা আলাদা করে বোঝাচ্ছে। ডিসএগ্রিড অ্যামং দেমসেলভস, তাদের নিজেদের মধ্যে মত পার্থক্য আছে, এটা প্লুরাল সেন্সে ইউজ হচ্ছে, সেই কারণে আমি প্লুরাল প্রোনাউন ইউজ করেছি। তো এগুলোই হলো কালেকটিভ নাউনকে আইডেন্টিফাই করার যে রুলসগুলো সেগুলো। তো চলো আর একবার দেখে নেওয়া যাক যে কালেকটিভ নাউনকে আইডেন্টিফাই করার রুলসগুলো কী কী। তো নাম্বার 1 আমি বলেছিলাম হোয়েন রেফারিং টু দ্য গ্রুপ অ্যাজ এ হোল, যখন একটা গ্রুপের সকল সদস্যকে একত্র করে বোঝাবে তখন সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। আমি সেখানে এক্সাম্পল দিয়েছিলাম দ্য টিম ইজ প্লেয়িং, ওখানে টিম অ্যাক্ট অ্যাজ এ ইউনিট, একটা দল হিসেবে টিম কাজ করেছিল, সেই জন্য ওটার যে ভার্ব ইউজ হয়েছিল সেটা হয়েছিল সিঙ্গুলার। নেক্সট আমি বলেছিলাম হোয়েন রেফারিং টু দ্য ইন্ডিভিজুয়াল মেম্বার অ্যাক্টিং অ্যাজ ইন্ডিভিজুয়াল ইজ প্লুরাল ভার্ব, যখন দলের সদস্যদের আলাদা আলাদা করে বোঝাবে, তাদের আলাদা আলাদা কাজকর্ম বোঝাবে, তখন প্লুরাল ভার্ব ইউজ হবে। উদাহরণে আমি বলেছিলাম দ্য টিম আর আর্গুইং অ্যাবাউট দ্য স্ট্র্যাটেজি, মানে টিমের যে সদস্যরা তাদের ইন্ডিভিজুয়াল মেম্বার্স এবং তাদের ডিফারেন্ট ওপিনিয়ন ছিল, সেই জন্য প্লুরাল ভার্ব ইউজ হয়েছিল। নেক্সট আমি বলেছিলাম কালেকটিভ নাউন টেক সিঙ্গুলার প্রোনাউন, ইট বা ইটস, এগুলো সিঙ্গুলার প্রোনাউন। সিঙ্গুলার প্রোনাউন কালেকটিভ নাউনের সাথে ইউজ হবে যখন হোয়েন রেফারিং টু দ্য গ্রুপ অ্যাজ আ হোল, যখন গ্রুপের সমস্তকে বোঝাবে বা সবাইকে একত্র করে বোঝাবে তখন সিঙ্গুলার প্রোনাউন ইউজড হবে। এক্সাম্পল আমি বলেছিলাম যে দ্য কমিটি রিচ ইটস ডিসিশন, এখানে কমিটি একটা গ্রুপকে বোঝাচ্ছে, সেই কারণে সিঙ্গুলার প্রোনাউন ইটস ইউজড হয়েছিল। নেক্সট এক্সামে আমি বলেছি কালেকটিভ নাউন টেক প্লুরাল প্রোনাউন, কালেকটিভ নাউনের সঙ্গে প্লুরাল প্রোনাউন বা বহুবচনের প্রোনাউন বিশেষ ব্যবহার হবে। কখন হবে? হোয়েন রেফারিং ইন্ডিভিজুয়াল মেম্বার, যখন আলাদা আলাদা করে সদস্যদের বোঝাবে। এক্সাম্পল দিয়েছি দ্য টিম ডিসএগ্রিড অ্যামং দেমসেলভস অ্যাবাউট দ্য নিউ স্ট্র্যাটেজি, মানে টিমের বিভিন্ন সদস্যরা এই যে নিউ স্ট্র্যাটেজি সেটা নিয়ে ভিন্ন মত পোষণ করছে, মানে তাদের মতামত ভিন্ন, তাই এখানে
এটা প্লুরাল সেন্সে ইউজ হয়েছে, তাই প্লুরাল প্রোনাউন হয়েছে। চলো এবার তাহলে দেখা যাক যে কালেকটিভ নাউন থেকে এক্সাম রিলেটেড কী কী কোয়েশ্চেন হতে পারে। হয়তো তোমায় বললো এ বাঞ্চ অফ, একটা ব্ল্যাঙ্ক দেওয়া থাকলো, হয়তো বললো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অথবা অপশান দিল, অপশান এ রোজেস, অপশান বি কি, অপশান সি গ্রেপস, আর অপশান ডি অল দ্য অ্যাবাভ। অথবা হয়তো তোমাদের বলল আওয়ার একটা ব্ল্যাঙ্ক অন দ্য ম্যাচ, এখানে তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে দিল, হয়তো কয়েকটা অপশান দিল, টিম অপশান এতে, অপশান বি ফ্লক, অপশান সি হার্ড, আর অপশান ডি বাঞ্চ। বা হয়তো তোমাকে বলল এ ব্যান্ড অফ মিউজিশিয়ান, এ ব্যান্ড অফ মিউজিশিয়ান, এই ব্যান্ড অফের নিচে আন্ডারলাইন করলো এবং কয়েকটা অপশান দিল। প্রপার নাউন, কমন নাউন, অপশান সিতে দিল কালেকটিভ নাউন, আর অপশান ডিতে বলল ম্যাটেরিয়াল নাউন। এবার দেখো ফার্স্ট অপশানে এ বাঞ্চ অফ ড্যাশ, এখানে কি হবে? বাঞ্চ মানে গুচ্ছ, এটা একটা কালেকটিভ নাউন। এবার এই বাঞ্চ অফ ওয়ার্ডটা রোজের সাথেও ইউজ হয়, কিয়ের সাথেও ইউজ হয়, আর গ্রেপসের সাথেও ইউজ হয়, তাই এই আনসারটা হবে অল দ্য অ্যাবাভ। নেক্সট অপশানে বলেছে আওয়ার ড্যাশ ওন দ্য ম্যাচ, একটা ম্যাচ, ওন মানে জেতা, তাহলে একটা ম্যাচ জিতেছে, সেই ম্যাচটা খেলে কারা? একটা টিম খেলে, তাহলে নিশ্চয়ই এখানে এই টিম হবে। আর এই ফ্লক এটা হবে না, কারণ এই ফ্লক এটা একটা কালেকটিভ নাউন, কিন্তু এটা বার্ডসের সাথে ইউজ হয়, হার্ড পশুদের সাথে ইউজ হয়, আর বাঞ্চ বা গুচ্ছ সেটা রোজেস বা কিস বা গ্রেপস এদের সঙ্গে ইউজ হয়। আর নেক্সট এক্সাম্পল বলেছে এ ব্যান্ড অফ মিউজিশিয়ান, এই ব্যান্ড অফ কথাটা কি জাতীয় নাউন? প্রপার নাউন না কমন নাউন না কালেকটিভ নাউন না ম্যাটেরিয়াল নাউন? এই যে এই ব্যান্ড অফ, এটা দেখে আমি বুঝতে পারছি এটা কালেকটিভ নাউন। আর পরে দিয়েছে মিউজিশিয়ান, একদল মিউজিশিয়ান বা একটা মিউজিশিয়ানের দলকে বলা হচ্ছে এ ব্যান্ড অফ মিউজিশিয়ান, তাহলে যেহেতু একটা দল বোঝাচ্ছে মানে অনেকজনকে, সেই ক্ষেত্রে এটা কালেকটিভ নাউন। তাহলে চলো এরপর আমরা আসি মেটেরিয়াল নাউনে। মেটেরিয়াল নাউন সাধারণত আরও একটা নামে পরিচিত, যেটাকে বলা হয় কি মাস নাউন। মেটেরিয়াল নাউন বা মাস নাউন। আচ্ছা এবার দেখে নেওয়া যাক যে মেটেরিয়াল নাউন কাকে বলে। মেটেরিয়াল নাউন ডিনোটস দ্য ম্যাটার অফ সাবস্টেন্স হুইচ থিংস আর মেড। মেটেরিয়াল নাউন denotes the matter of substance which things are made। মানে মেটেরিয়াল নাউন বলতে বোঝায় কোনো পদার্থ যেটা দিয়ে কোনো জিনিস গঠিত হয়, অর্থাৎ যে পদার্থ দিয়ে কোনো জিনিস গঠিত হয়।
কোনো জিনিস গঠিত হয় তাকে বলা হয় মেটেরিয়াল নাউন। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক যে মেটেরিয়াল নাউনের কিছু এক্সাম্পল। তো মেটেরিয়াল নাউনের এক্সাম্পলগুলোকে আমি 4টি ক্রাইটেরিয়ায় ভাগ করেছি, যেগুলো হলো মেটেরিয়াল নাউন ফ্রম নেচার, মেটেরিয়াল নাউন ফ্রম নেচার মানে কি প্রকৃতিজাত মেটেরিয়াল নাউন বা প্রকৃতি থেকে আমি যে মেটেরিয়াল নাউনগুলো পাই। আর একটা ভাগ কি মেটেরিয়াল নাউন ফ্রম প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ, মেটেরিয়াল নাউন ফ্রম প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ, উদ্ভিদ বা গাছেদের কাছে থেকে যে মেটেরিয়াল নাউনগুলো আমি পাই বা আমরা পাই। আর একটা কি মেটেরিয়াল নাউন ফ্রম অ্যানিম্যাল, মেটেরিয়াল নাউন ফ্রম অ্যানিম্যাল বা প্রাণীদের কাছে থেকে আমরা যে মেটেরিয়াল নাউনগুলো আমরা পেয়ে থাকি সেগুলো। আর একটা হলো ম্যানমেড মেটেরিয়াল নাউন। ম্যানমেড মেটেরিয়াল নাউন। তো চলো দেখা যাক যে তাহলে এই এক্সাম্পলগুলো কী কী। দেখো মেটেরিয়াল নাউন ফ্রম নেচার মানে প্রকৃতি থেকে আমরা কী কী পেয়ে থাকি। আমি বলতে পারি ডায়মন্ড, আমি বলতে পারি অয়েল, গ্যাসেস, সেটা বিভিন্ন গ্যাস হতে পারে, অক্সিজেন, নাইট্রোজেন, বিভিন্ন ধরনের গ্যাস হতে পারে। এরপর আসি ম্যাটেরিয়াল নাউন ফ্রম প্ল্যান্টস অর ট্রিজ, উদ্ভিদ বা গাছেদের কাছে থেকে কী কী ম্যাটেরিয়াল নাউন আমরা পেয়ে থাকি সেগুলো কি জুট, সিড বা বীজ, জুট বা পাট, উড বা কাঠ, ভেজিটেবলস বা শাকসবজি আমরা পেয়ে থাকি। এরপর আসি ম্যাটেরিয়াল নাউন ফ্রম অ্যানিম্যাল বা পশুদের থেকে কী কী ম্যাটেরিয়াল নাউন আমরা পেয়ে থাকি। মিট, মিল্ক, এগ, লেদার, এগুলো আমরা পেয়ে থাকি। আর ম্যানমেড ম্যাটেরিয়াল নাউন কোনগুলো, আমি যদি বলি ব্রিক বা ইট, বা বললাম পেপার বা কার্ড বা দই, বাটার, এগুলো সব হলো ম্যানমেড ম্যাটেরিয়াল নাউন। তাহলে এই গেল ম্যাটেরিয়াল নাউনের এক্সাম্পল। তো চলো এবার আমরা দেখব হাউ টু আইডেন্টিফাই ম্যাটেরিয়াল নাউন। হাউ টু আইডেন্টিফাই ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনকে কিভাবে আইডেন্টিফাই করব। তো নাম্বার 1 রুলস হলো ম্যাটেরিয়াল নাউন রেফার্স টু সাবস্টেন্স। ম্যাটেরিয়াল নাউন রেফার্স টু সাবস্টেন্স মানে কি না ম্যাটেরিয়াল নাউন কোনো বস্তুকে বোঝাবে, হতে পারে সেটা লিকুইড, সলিড অর গ্যাসেস। লিকুইড, সলিড অর গ্যাসেস। তাহলে ম্যাটেরিয়াল নাউন কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থকে বোঝাবে। ধরো আমি বললাম ওয়াটার, এটা কি তরল পদার্থ। আমি বললাম গ্লাস, এটা কঠিন পদার্থ। আমি বললাম এয়ার, তাহলে এটা কি, এটা হলো গ্যাসীয় পদার্থ। চলো এবার দেখা যাক নেক্সট রুল। নাম্বার 2 হলো আনকাউন্টেবল। আনকাউন্টেবল মানে যেটা গোনা যায় না। মেটেরিয়াল নাউন ক্যান নট বি কাউন্টেড ইন্ডিভিজুয়ালি। মেটেরিয়াল নাউন cannot be counted individually মানে মেটেরিয়াল নাউনকে কখনোই আলাদা করে গোনা যায় না। সো দে ডু নট হ্যাভ এনি প্লুরাল ফর্ম। সো দে ডু নট হ্যাভ
এনি প্লুরাল ফর্ম, তাই তাদের কোনো প্লুরাল ফর্ম হয় না। তাহলে একটা উদাহরণ দিয়ে দেখা যাক যে কি। আমি যদি বলি ওয়াটার্স, ধরো আমি তোমায় বললাম ওয়াটার্স, বা বললাম গোল্ডস, ওয়াটার্স অ্যান্ড গোল্ডস, আমি কি এই ওয়ার্ড দুটো ঠিক বললাম? না, কখনোই না। এটা কি হবে? অলওয়েজ ওয়াটার অ্যান্ড গোল্ড। কারণ কি? কারণ আমি রুলসে বলেছি যে মেটেরিয়াল নাউন ক্যানট বি কাউন্টেড ইন্ডিভিজুয়ালি, মেটেরিয়াল নাউনকে কখনোই আলাদা করে গোনা যায় না। এই যেমন জল, আমি কি গুনতে পারবো? পারবো না। সেই জন্য এর কোনো প্লুরাল ফর্ম ইউজ হবে না। আমি এস যোগ করে বা ইয়েস যোগ করে আমি একে প্লুরাল করতে পারবো না। অলওয়েজ এটা কি হবে? ওয়াটার অ্যান্ড গোল্ড। তো চলো এবার দেখা যাক নেক্সট রুল। নেক্সট রুল হলো সিঙ্গুলার ভার্ব, মানে মেটেরিয়াল নাউন আর ইউজড উইথ সিঙ্গুলার ভার্ব। Number 3, material noun are used with singular verb, মানে কি? মেটেরিয়াল নাউনের সঙ্গে সবসময় সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হবে। সিঙ্গুলার ভার্ব মানে এক বচনের ভার্ব। যেমন আমি যদি বলি দ্য ওয়াটার, এক্সাম্পল, দ্য ওয়াটার ইজ ক্লিয়ার। এখানে দেখো ভার্ব হচ্ছে ইজ, সিঙ্গুলার ভার্ব ইউজড হয়েছে। কেন? কারণ আমার রুলস বলছে যে মেটেরিয়াল নাউন আর ইউজড উইথ সিঙ্গুলার ভার্ব, মেটেরিয়াল নাউনের সঙ্গে সবসময় সিঙ্গুলার ভার্ব ইউজড হবে। কখনোই আমি বলতে পারবো না যে ওয়াটার্স আর ক্লিয়ার। ঠিক আছে, চলো এবার আসি নেক্সট রুলে। নাম্বার 4, material nouns cannot be preceded by a number. Material noun cannot be preceded by a number, মানে কি? মেটেরিয়াল নাউনের আগে কখনোই কোনো নাম্বার বা সংখ্যা ব্যবহার হবে না। আমি কখনোই বলতে পারবো না ওয়ান সল্ট, যে আমি যদি বলি ওয়ান সল্ট, না, এটা আমি কখনোই ইউজ করতে পারবো না, এটা সবসময় ভুল। আমাকে কি বলতে হবে? ওয়ান বোল অফ সল্ট। ঠিক আছে, এক বাটি নুন, এই ওয়ান সল্ট, এই কথাটা আমি কখনোই বলতে পারবো না। তো এটা গেল আমার 4 নম্বর রুলস। তো দেখা যাক নেক্সট রুলটা কি। দেখো নেক্সট রুলটি হলো মেটেরিয়াল নাউন্স আর ইউজড উইথ ডিটারমিনার। মেটেরিয়াল নাউন আর ইউজড উইথ ডিটারমিনার, মানে কি? মেটেরিয়াল নাউনের সাথে ডিটারমিনার ইউজড হবে। সেই ডিটারমিনারগুলো কি কি? ডিটারমিনারগুলো হলো সাম, এ লট, লিটল, আর হলো মাছ। এই সাম, এ লট, লিটল আর মাছ, এগুলো এক একটা ডিটারমিনার, এগুলো মেটেরিয়াল নাউনের সাথে ইউজড হবে। ঠিক আছে, এই 5টিই ছিল আমাদের মেটেরিয়াল নাউনকে আইডেন্টিফাই করার রুলস। তো চলো দেখে নেওয়া যাক যে আমি প্রথম থেকে কি কি বলেছিলাম, মেটেরিয়াল নাউনকে কীভাবে আইডেন্টিফাই করব সেগুলো আরেকবার দেখে নেওয়া যাক। মেটেরিয়াল নাউন রেফার্স টু সাবস্টেন্স, মানে কি? কোনো বস্তুকে বোঝাবে, হতে পারে সেটা লিকুইড, সলিড অর গ্যাসেস, মানে কঠিন, তরল বা গ্যাসীয় যে কোনো বস্তুকে বোঝাবে। যেমন আমি এক্সাম্পল দিয়েছিলাম ওয়াটার, গ্লাস অ্যান্ড এয়ার। নেক্সট রুলসে আমি বলেছিলাম আনকাউন্টেবল, মানে মেটেরিয়াল নাউন ক্যানট বি কাউন্টেড ইন্ডিভিজুয়ালি, মেটেরিয়াল নাউন্সকে কখনোই আলাদাভাবে গোনা যায় না, তাই এদের কোনো প্লুরাল ফর্ম ইউজড হয় না। আমি বলেছিলাম ওয়াটার্স অ্যান্ড গোল্ডস, তারপর আমি সেই এক্সাম্পল দুটোকে কেটে লিখেছিলাম ওয়াটার অ্যান্ড গোল্ড, এবং সেটা অলওয়েজ ওয়াটার অ্যান্ড গোল্ড। নেক্সট আমি বলেছিলাম সিঙ্গুলার ভার্ব,
মেটেরিয়াল নাউন্স আর ইউজড উইথ সিঙ্গুলার ভার্ব। মেটেরিয়াল নাউনে সবসময় সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। এক্সাম্পল দিয়েছিলাম, দ্য ওয়াটার ইজ ক্লিয়ার, ইজ ছিল সিঙ্গুলার ভার্ব। নেক্সট আমি বলেছিলাম মেটেরিয়াল নাউন ক্যানট বি প্রিসিডেড বাই এনি বা বাই এ নাম্বার। আমি কখনোই বলতে পারবো না যে 1 সল্ট, আমাকে কি বলতে হবে 1 বাউল অফ সল্ট। আর তারপরের উদাহরণ বা রুলস ছিল মেটেরিয়াল নাউন আর ইউজড উইথ ডিটারমিনার, মানে মেটেরিয়াল নাউনের সাথে ডিটারমিনার ইউজড হয়। আর সেই ডিটারমিনারগুলো কী কী? সাম, এ লট, লিটিল আর মাচ। চলো এবার আমরা এক্সাম রিলেটেড মেটেরিয়াল নাউনের কিছু এক্সাম্পল দেখে নিই। ধরো নাম্বার 1 তোমাকে বললো যে হুইচ অফ দ্য ফলোয়িং নাউন ইজ মেটেরিয়াল। হুইচ অফ দ্য ফলোয়িং নাউন ইজ মেটেরিয়াল দিয়ে তোমাকে 4টে অপশান দিল। অপশান এতে বললো দ্য গঙ্গা, ধরো বিতে বললো ক্লাস, আর ধরো সিতে বললো কালিদাস, আর অপশান ডিতে বললো আয়রন। নেক্সট 2 নম্বর এক্সাম্পলে হয়তো তোমায় বললো যে বিপি পেশেন্ট শুড হ্যাভ এ, বিপি পেশেন্ট শুড have a minimum intake of salt। এই যে সল্ট এই ওয়ার্ডটার নিচে আন্ডারলাইন করলো, আর তোমাকে অপশন বললো প্রপার নাউন, কমন নাউন, মেটেরিয়াল নাউন, আর হয়তো বললো অপশান ডিতে যে কালেকটিভ নাউন। বা আরেকটা এক্সাম্পলে বললো আই লাভ ওয়ারিং গোল্ড রিং। এই গোল্ড ওয়ার্ডটার নিচে আন্ডারলাইন করে জানতে চাইলো কোন নাউন, প্রপার নাউন, কমন নাউন, মেটেরিয়াল নাউন, আর অপশান ডিতে দিল অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার তোমাদের বলতে হবে যে কোনটা কি নাউন। তো প্রথম সেন্টেন্সে দেখো এখানে সেন্টেন্স দেয়নি, এখানে 4টে অপশান দিয়েছে, দ্য গঙ্গা, ক্লাস, কালিদাস আর আয়রন। এখানে আমাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা মেটেরিয়াল নাউন। তো দেখো অপশান এতে বলেছে দ্য গঙ্গা, গঙ্গাটা কি আমরা জানি প্রপার নাউন, মেনশন করে দিয়েছে। ক্লাস, ক্লাস বলতে সবাইকে বোঝাচ্ছে, তাহলে এটা কালেকটিভ নাউন। কালিদাস, এটাও প্রপার নাউন। তাহলে পড়ে রইল কি আমার আয়রন, আয়রন মানে লোহা, একটা বস্তুকে বোঝাচ্ছে, তাহলে এখানে আনসার হলো আয়রন। নেক্সট বিপি পেশেন্ট শুড হ্যাভ আ মিনিমাম ইনটেক অফ সল্ট। বিপি পেশেন্টদের একটা নির্দিষ্ট পরিমাণ মতো সল্ট নেওয়া দরকার। এখানে সল্ট মানে কি নুন, তাহলে নুন একটা পদার্থকে বোঝাচ্ছে, তাই এটা মেটেরিয়াল নাউন। এখানে বলেছি আই লাভ ওয়ারিং গোল্ড রিং। এই যে গোল্ড, গোল্ড মানে কি সোনা, তা সোনা একটা মেটেরিয়াল, এখানে গোল্ড রিং মানে সোনার রিং বা আংটি। যেহেতু গোল্ড একটা মেটেরিয়াল তাই এটা মেটেরিয়াল নাউন। তাহলে এই গেল আমাদের মেটেরিয়াল নাউন। এরপর আমরা আসি অ্যাবস্ট্রাক্ট নাউনে। তো অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন ডিনোটস আ কনসেপ্ট, কোয়ালিটি, ফিলিং or idea that cannot be perceived with 5 senses।
তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন ডিনোটস এ কনসেপ্ট quality, feeling or idea that cannot be perceived with the five senses। মানে কি? মানে অ্যাবস্ট্রাক্ট নাউনের সাহায্যে কোনো ধারণা, গুণ বা অনুভূতিকে বোঝাবে। কোনো ধারণা, গুণ বা অনুভূতিকে বোঝাবে, যেগুলি ফাইভ সেন্সের দ্বারা বা পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা অনুভূত হয় না। তাহলে বোঝা গেছে অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কোনো ধারণা, গুণ বা অনুভূতিকে বোঝাবে যেগুলি পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা অনুভূত হয় না। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক যে অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পলগুলো কী কী। অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পলগুলোকে আমি চারটে ক্যাটাগরিতে ভাগ করে নেব। দেখা যাক সেগুলো কী কী। ইমোশন, আইডিয়া, আর কি কোয়ালিটিজ, আর স্টেট অফ বিং। তো ইমোশনের মধ্যে কি কি হতে পারে? দেখো, ইমোশনের মধ্যে হতে পারে হ্যাপিনেস, অথবা হতে পারে অ্যাঙ্গার, অথবা হতে পারে ফিয়ার, অথবা লাভ। ঠিক আছে? আর আইডিয়াতে কি হবে? ইকুয়ালিটি একটা হতে পারে। আর কি হতে পারে? রিলিজিয়ান। আর কি হতে পারে? নলেজ। হতে পারে জাস্টিস। আচ্ছা, এবার দেখে নিই যে কোয়ালিটিসে কী কী হতে পারে? অনেস্টি একটা কোয়ালিটি হতে পারে। এছাড়া হতে পারে ব্রেভারি। আর কি হতে পারে? কাইন্ডনেস। আর কি হতে পারে? পেশেন্স। এবারে দেখে নেওয়া যাক যে স্টেট অফ বিং, সেগুলো কি? ফ্রিডম, পিস। এছাড়া আর কি হতে পারে? পভার্টি, ফেলিয়ার। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পলগুলোকে মোটামুটি এই চারটে ক্রাইটেরিয়ায় ভাগ করা যায়, যেগুলো হলো ইমোশন, হ্যাপিনেস, অ্যাঙ্গার, লাভ, ফিয়ার। আইডিয়াতে ইকুয়ালিটি, রিলিজিয়ান, নলেজ, জাস্টিস। কোয়ালিটিতে অনেস্টি, ব্রেভারি, কাইন্ডনেস, পেশেন্স। আর স্টেট অফ বিংয়ে ফ্রিডম, পিস, পভার্টি অ্যান্ড ফেলিয়ার। তো চলো এরপর আমরা দেখে নেব যে হাউ টু আইডেন্টিফাই অ্যাবস্ট্রাক্ট নাউন। হাউ টু আইডেন্টিফাই অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনকে আইডেন্টিফাই করার জন্যও বেশ কিছু রুলস আছে। চলো দেখে নেওয়া যাক সেগুলি কী কী। নাম্বার 1 কি না, ইনট্যাঞ্জিবল অ্যান্ড নন ফিজিক্যাল। নাম্বার 1 হলো ইনট্যাঞ্জিবল
অ্যান্ড নন ফিজিক্যাল, মানে কি অদৃশ্য এবং যাদেরকে ধরা ছোঁয়া যায় না। এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল হতে পারে কারেজ বা অ্যাঙ্গার। এই সাহস বা রাগ এগুলো কি অদৃশ্য জিনিস, এগুলোকে আমি ধরতেও পারবো না, ছুঁতেও পারবো না। তো নেক্সট রুল কি? নাম্বার 2, নট ক্যাপিটালাইজড। নট ক্যাপিটালাইজড। তো টিপিক্যালি abstract noun are not capitalized unless they begin a sentence. Unless they begin a sentence. মানে অ্যাবস্ট্রাক্ট নাউন সাধারণত ক্যাপিটালাইজ বা বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে না। এবার যদি কোনো সেন্টেন্সের বিগিনে বা শুরুতেই অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে তো সেই ক্ষেত্রে সেখানে ক্যাপিটাল লেটার ইউজড হবে। যেমন আমি যদি বলি সি লাভ মি, আর একটা সেন্টেন্স বললাম লাভ মি। দেখো এখানে সি লাভ মি, লাভ, লাভ হলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন, আর এখানে লাভ মি, এই লাভ অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু এই সেন্টেন্সে মানে ফার্স্ট সেন্টেন্সে লাভ ওয়ার্ডটা ইউজ হয়েছে সেন্টেন্সের মিডিলে, সেজন্য দেখো স্মল লেটারেই আমি লিখেছি। নেক্সট সেন্টেন্সে 2 নম্বর সেন্টেন্সে লাভ মি, লাভ কথাটা বা ওয়ার্ডটা সেন্টেন্সের স্টার্টিংয়ে শুরু হয়েছে, বা আমি লাভ ওয়ার্ডটা দিয়েই সেন্টেন্সটা শুরু করেছি, সেই জন্য এখানে এলটা হচ্ছে ক্যাপিটাল। বোঝা গেছে? তো এই ছিল অ্যাবস্ট্রাক্ট নাউনকে আইডেন্টিফাই করার রুল। এছাড়া আরও একটা রুল হতে পারে, সেটা বলে দিই। 3 নম্বর রুলটা কি না, ক্যান বি সিঙ্গুলার অর প্লুরাল। ক্যান বি সিঙ্গুলার অর প্লুরাল, মানে অ্যাবস্ট্রাক্ট নাউন সিঙ্গুলারও হতে পারে আবার প্লুরালও হতে পারে, সেটা ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট, কনটেক্সটের ওপর ডিপেন্ড করে। ধরো আমি বললাম হ্যাপিনেস, আর বললাম হোপস। এই হ্যাপিনেস মানে কি, হ্যাপিনেসটা কি, হ্যাপিনেস হলো সিঙ্গুলার, আর এই হোপ কথাটি বা ওয়ার্ডটা ইউজ হয়েছে অ্যাজ আ প্লুরাল। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন সিঙ্গুলারও হতে পারে আবার প্লুরালও হতে পারে। তো এই তিনটেই ছিল অ্যাবস্ট্রাক্ট নাউনকে আইডেন্টিফাই করার রুলস। তাহলে চলো আর একবার দেখে নেওয়া যাক যে অ্যাবস্ট্রাক্ট নাউনকে কীভাবে আইডেন্টিফাই করব। নাম্বার 1 রুলসে বলেছিলাম ইনট্যাঞ্জিবল অ্যান্ড নন ফিজিক্যাল, মানে সেগুলো হবে অদৃশ্য এবং যাদেরকে ধরা ছোঁয়া যাবে না, যেমন কারেজ বা অ্যাঙ্গার। নাম্বার 2তে বলেছিলাম নট ক্যাপিটালাইজড, মানে অ্যাবস্ট্রাক্ট নাউন সাধারণত ক্যাপিটাল লেটার ইউজ হবে না, হবে আনলেস দ্য বিগিন আ সেন্টেন্স, যখন তারা একটা সেন্টেন্সে শুরু করবে সেই ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট নাউন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। আর একটা বলেছি ক্যান বি সিঙ্গুলার অর প্লুরাল, অ্যাবস্ট্রাক্ট নাউন সিঙ্গুলার হিসেবেও ইউজ হতে পারে আবার প্লুরাল হিসেবেও ইউজ হতে পারে। যদি বলি হ্যাপিনেস তাহলে সেটা সিঙ্গুলার, আবার যদি বলি হোপস তাহলে সেটা প্লুরাল। তো এই ছিল হাউ টু আইডেন্টিফাই। এবার দেখা যাক যে এক্সাম রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আসে। দেখো হয়তো তোমাকে বললাম হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। নাম্বার 1, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। দিয়ে তোমাকে 4টে অপশান দিল। অপশান এতে বললো টেবিল, অপশান বিতে বললো হ্যাপিনেস, অপশান সিতে বললো চেয়ার, আর অপশান ডিতে বললো স্কাই। অথবা নাম্বার 2 নম্বরে হয়তো বললো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। fill in the blanks দিয়ে কি বললো, the dash of the situation, the dash of the situation
মেড হার ভেরি স্যাড। এবার তোমাকে কয়েকটা অপশান দিয়ে দিল। নাম্বার এতে বললো হ্যাপিনেস, বিতে বললো লাভ, সিতে বললো স্যাডনেস, আর ডিতে বললো কারেজ। অথবা ধরো একটা সেন্টেন্স দিল যে আই লাভ টু ওয়্যার, আই লাভ টু ওয়্যার গোল্ড রিং। এরপর এই সেন্টেন্সে লাভ এই ওয়ার্ডটা নিচে আন্ডারলাইন করা রইল এবং অপশান থাকলো প্রপার নাউন, অপশান বিতে থাকলো অ্যাবস্ট্রাক্ট নাউন, অপশান সিতে থাকলো মেটেরিয়াল নাউন, আর অপশান ডিতে থাকলো কালেকটিভ নাউন। এবার দেখো ফার্স্ট সেন্টেন্সে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে এদের মধ্যে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন সেটা তোমায় বলতে হবে। 1 নম্বর আছে টেবিল, 2 নম্বর আছে হ্যাপিনেস, 3 নম্বর চেয়ার, আর 4 নম্বর স্কাই। তো টেবিল মানে আমি বুঝতে পারছি কি এটা মেটেরিয়াল নাউন, কোনো কিছু এটা কাঠের হোক লোহার হোক, এটা টেবিল। হ্যাপিনেস আছে, চেয়ার আছে, আর স্কাই। স্কাই তো নাউন বা প্রপার নাউন হোক বা যাই হোক, স্কাই নাউন। চেয়ারও হয়ে গেল কি মেটেরিয়াল নাউন, সেটা কাঠের হোক লোহার হোক যাই হোক একটা মেটেরিয়াল দিয়ে তৈরি। আমার বাকি রইল হ্যাপিনেস। হ্যাপিনেস মানে আনন্দ, সেটা আমি ধরতেও পারবো না, ছুতেও পারবো না, জাস্ট ফিল করতে পারবো। তাহলে এখানে এই হ্যাপিনেস হলো আমার কারেক্ট আনসার। নেক্সট আমাকে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য ড্যাশ অফ দ্য সিচুয়েশান মেড হার ভেরি স্যাড। এই যে স্যাড, স্যাড মানে কি দুঃখ, মানে একটা এমন সিচুয়েশান তৈরি হয়েছে যাতে সে খুবই দুঃখিত বা দুঃখ পেয়েছে। এবার সেখানে এই যে দুঃখ পেয়েছে এরকম কোনো কিছু একটা এই ব্ল্যাঙ্ক পেসে আমার বসবে। এবার হ্যাপিনেস মানে আনন্দ, তাহলে আনন্দ হলে কখনোই দুঃখ পাবে না। লাভ মানে কি ভালোবাসা, আর ওখানে রয়েছে স্যাড, অপোজিট অ্যাসপেক্ট, এটাও কখনো ইউজ হবে না। এখানে রয়েছে কারেজ বা সাহস, সাহসও প্রায় পজিটিভ অ্যাসপেক্ট, তার সাথে স্যাড হবে না। আর রইল আমার তাহলে স্যাডনেস, তাহলে এখানে আমার ইউজ হবে স্যাডনেস। নেক্সট সেন্টেন্সে বলেছে আই লাভ টু ওয়্যার গোল্ড রিং, মানে আমি গোল্ড রিং বা সোনার আংটি পরতে ভালোবাসি। তো এই যে লাভ ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করেছে এবং জানতে চেয়েছে এটা কোন নাউন। ফার্স্ট অপশন রয়েছে প্রপার নাউন, সেটা হবে না, আমরা জানি কোনো নামটাম বোঝালে প্রপার নাউন হয়, সেটা হচ্ছে না। আচ্ছা অ্যাবস্ট্রাক্ট নাউন, আর কি বলেছে মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউনও হবে না, কোনো মেটেরিয়াল বোঝালে হয়, আর কালেকটিভ নাউন সমগ্রকে বোঝালে হয়। তাহলে এই 3টে অপশন আমার বাদ যাচ্ছে, পড়ে থাকছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন মানে যেটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা পেয়েছিলাম যে যেটাকে ফিল করতে হয় বা অনুভব করতে হয়। আর লাভ এমন একটা বিষয় যাকে অনুভব করতে হয়, ছোঁয়াও যায় না ধরাও যায় না। তাহলে লাভ কোন নাউন, লাভ হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এই ছিল আমাদের 5 প্রকার নাউন: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আমরা দেখে নেব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ নাউন। অফ ট্রান্সফরমেশন মানে কি পরিবর্তন, একটা নাউন থেকে আরেকটা নাউনে পরিবর্তন। সেটা কিভাবে হচ্ছে সেটা আমরা কয়েকটা উদাহরণের দ্বারা দেখে নেব। তো ফার্স্ট হচ্ছে প্রপার নাউন বিকামস কমন নাউন। নাম্বার 1, প্রপার নাউন বিকামস কমন নাউন। মানে কি প্রপার নাউন কমন নাউনে পরিবর্তন হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে একটা উদাহরণের সাহায্যে আমরা দেখে নেব। হয়তো আমি বললাম কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া।
দেখো আমি এখানে বলেছি কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। এখানে কালিদাস প্রপার নাউন, আর দ্য শেক্সপিয়ার শেক্সপিয়ার। আমি যদি শুধু শেক্সপিয়ার বলি সেক্ষেত্রে শেক্সপিয়ার কোন নাউন হবে? শেক্সপিয়ার হচ্ছে প্রপার নাউন। কিন্তু তার আগে দেখো ইউজ হয়েছে দা। এই দা শেক্সপিয়ার ইউজড হয়ে প্রপার নাউনকে করে দিল কি? কমন নাউন। তাহলে কালিদাস প্রপার নাউন, শেক্সপিয়ারও কমন নাউন, শেক্সপিয়ারও প্রপার নাউন। কিন্তু এই শেক্সপিয়ারের আগে দি একটা ডিটারমিনার ইউজ হয়েছে। আমরা আগের ক্লাসে রুলসে পড়েছিলাম যে কমন নাউনের সঙ্গে সাধারণত ডিটারমিনার ইউজড হয়। তো এখানে এই যে দি, ডিটারমিনার দি ইউজড হয়ে শেক্সপিয়ারকে কী করেছে? কমন নাউনে পরিবর্তন করেছে। চলো নেক্সট একটা রুলসে দেখি যে কমন নাউন বিকামস প্রপার নাউন। কমন নাউন বিকামস প্রপার নাউন। মানে কমন নাউন কিভাবে প্রপার নাউনে পরিবর্তন হচ্ছে? when it denotes a particular person or thing, when it denotes a particular person or thing, when it denotes a particular person or thing as distinguished from the class, as distinguished from the class। মানে কি? মানে সকলকে না বুঝিয়ে কোনো কিছুকে যখন নির্দিষ্ট করে বোঝাবে তখন কমন নাউন প্রপার নাউনে কনভার্ট হয়ে যায়। একটা এক্সাম্পল দিয়ে দেখি। ধরো আমি তোমাদের বললাম লেট আওয়ার ফাদার ব্লেস আস অল। ধরো এক্সামে এই সেন্টেন্সটা থাকলো যে লেট আওয়ার ফাদার ব্লেস আস অল। এই ফাদার ওয়ার্ডের নিচে আন্ডারলাইন থাকলো এবং তোমাদের জিজ্ঞাসা করা হলো যে ফাদার এটা কোন নাউন? তাই তখন আনসার কী হবে? আমরা জানি কি যে ফাদার কি নাউন? প্রপার নাউন। কিন্তু এখানে সেন্টেন্সে লেট আওয়ার ফাদার ব্লেস আস অল, ফাদার বলতে বোঝানো হচ্ছে কি? গড বা ঈশ্বরকে। কিন্তু এই গড কথাটা সেন্টেন্সে কোথাও ব্যবহার হয়নি। যদি গড কথাটা ইউজ হতো তাহলে হতো এটা কমন নাউন, কিন্তু ইউজ হয়েছে ফাদার। আর আমরা জানি ফাদার প্রপার নাউন। ফাদার দেখো সেন্টেন্সের মাঝে এই ফাদার কথাটা ইউজ হয়েছে এবং সেটা ক্যাপিটাল লেটারে হয়েছে। এই কারণে এখানে ফাদার হয়ে গেল প্রপার নাউন, যদিও ফাদার কমন নাউন। এখানে ফাদার সেন্টেন্সের মিনিংয়ে ফাদার মানে হলো গড বা ঈশ্বর, কিন্তু সেন্টেন্স স্ট্রাকচারে ফাদার মিডিলে ইউজ হয়েছে এবং ক্যাপিটাল লেটারে ইউজ হয়েছে। আর আমরা জানি কমন নাউন কখনোই সেন্টেন্সের মাঝে ক্যাপিটাল লেটারে ইউজ হতে পারে না। যদি সেন্টেন্সের স্টার্টিংয়ে থাকে তবেই সেটা ক্যাপিটাল লেটার হবে, কিন্তু প্রপার নাউন সেন্টেন্সে যেখানেই থাকুক, মিডিলে থাকুক, এন্ডিংয়ে থাকুক অথবা স্টার্টিংয়ে থাকুক, অলওয়েজ ক্যাপিটাল লেটার দিয়ে ইউজ হবে। তার জন্য এখানে ফাদার প্রপার নাউনে কনভার্ট হয়ে গেছে। এবার দেখব নেক্সট রুল, কমন নাউন বিকামস অ্যাবস্ট্রাক্ট নাউন। কমন নাউন becomes abstract noun। মানে কি? কমন নাউন কখনো কখনো অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত হয়। তো চলো একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখি। আমি যদি বলি দ্য ফাদার ইন him could not bear the sight। The father in him could not bear the sight। এখানে এই ফাদার এই ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকলো এবং এবারে আইডেন্টিফাই করব যে ফাদার কিভাবে চেঞ্জ হচ্ছে বা ট্রান্সফর্ম হচ্ছে। দেখো ফাদার বলতে এখানে কমন নাউন দা আছে ফাদারের আগে এবং ফাদার
এফটা স্মলে আছে, তাই এটা কমন নাউন। কিন্তু সেন্টেন্সের মিনিংয়ে সেটা কনভার্ট হয়ে যাচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনে। এখানে ফাদার মিন্স কি? ফাদার মিন, এই সেন্টেন্সে ফাদার মিন্স ফাদারলি অ্যাফেকশন। ফাদারলি অ্যাফেকশনের কথা বলা হয়েছে, মানে বাবার যে ভালোবাসা বা কেয়ারিং সেগুলোকে বোঝানো হয়েছে। এখানে ফাদার মানে শুধু ফাদার, বাবা এই অর্থে ব্যবহার হয়নি সেন্টেন্সে। সেন্টেন্সে ফাদার কথাটা ইউজ হয়েছে ফাদারলি অ্যাফেকশন হিসেবে, মানে বাবার যে ভালোবাসা, লাভ এবং কেয়ারিং সেগুলো বুঝিয়েছে। সেই কারণে এটা কমন নাউন ফাদার, কিন্তু সেটা অ্যাবস্ট্রাক্ট নাউনে কনভার্ট হয়ে গেছে। আচ্ছা, নেক্সট আসবো যে অ্যাবস্ট্রাক্ট নাউন কীভাবে প্রপার নাউনে কনভার্ট হয়ে যাচ্ছে। অ্যাবস্ট্রাক্ট নাউন becomes proper noun. Abstract noun becomes proper noun. তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কখন প্রপার নাউনে কনভার্ট হয় আমরা এবার সেটা দেখব। এবার এটা কখন হয়? when it is personified. when it is personified. personified মানে কি? personified মানে হলো ব্যক্তি বৈশিষ্ট্য, মানে কোনো গুণের মধ্যে যখন কোনো ব্যক্তির বৈশিষ্ট্য আরোপ করা হয় তখন তাকে বলা হয় personified. তাহলে when it is personified, that when it is spoken of as an individual person, মানে যখন গুণটিতে ব্যক্তি বৈশিষ্ট্য আরোপ করা হবে তখন অ্যাবস্ট্রাক্ট নাউন প্রপার নাউনে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে? তো আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি যে হি ইজ আ চাইল্ড অফ ফরচুন। হি ইজ এ চাইল্ড অফ ফরচুন। দেখো, ফরচুন মানে কি? ফরচুন মানে ভাগ্য। তো ভাগ্য এই কথাটা হচ্ছে বা এই ওয়ার্ডটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু আমি বলেছি অ্যাবস্ট্রাক্ট নাউন বিকামস প্রপার নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন প্রপার নাউনে কনভার্ট হয়ে যাচ্ছে। এই যে হি ইজ এ চাইল্ড অফ ফরচুন, মানে সে যেন ভাগ্যপ্রসূত সন্তান। এখানে কিন্তু ফরচুনটা ভাগ্য মানে অ্যাবস্ট্রাক্ট নাউন এই সেন্সে ইউজ হচ্ছে না। এখানে ফরচুন ওয়ার্ডটির মধ্যে ব্যক্তি বৈশিষ্ট্য আরোপ হয়েছে বা কোনো ব্যক্তির গুণ আরোপিত হয়েছে। এবং দেখো, সেন্টেন্সে ফরচুন কথাটা ক্যাপিটাল ইউজড হয়েছে। আমরা কি দেখেছিলাম রুলসে যে অ্যাবস্ট্রাক্ট নাউন ক্যাপিটাল হবে না, যদি সেন্টেন্সের স্টার্টিংয়ে হয় সেটা আলাদা, সেই ক্ষেত্রে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, কিন্তু আদারওয়াইজ সেন্টেন্সের অন্য কোনো জায়গায় অ্যাবস্ট্রাক্ট নাউন কখনোই ক্যাপিটালে ইউজড হবে না। কিন্তু এই সেন্টেন্সে ফরচুন একটা সেন্টেন্সের শেষে বসেছে এবং এফটা ক্যাপিটালে ইউজড হয়েছে, আর এই ফরচুনে কি ব্যক্তি বৈশিষ্ট্য বা ব্যক্তির গুণ আরোপিত হয়েছে, তার জন্য এটি অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়া সত্ত্বেও প্রপার নাউনে কনভার্ট হয়ে গেছে। তো তোমাদের এক্সামে এই ধরনের এই ব্যতিক্রম থেকেই বেশিরভাগ প্রশ্ন আসে, তোমরা এগুলোই ভালো করে পড়বে, আশা করি কোনো সমস্যা হবে না। আর যদি এর পরেও কোনো সমস্যা হয় তাহলে তোমরা নাউনের ভিডিওটি বেশ কয়েকবার দেখবে, তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।